আমার নাম জামিল। আমি মূলত করাচির বাসিন্দা। পেশায় আমি একজন ট্রাক ড্রাইভার। আর আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে এই ট্রাকের চাকাগুলোর ওপর। শহরের আলো ঝলমল রাত, গ্রাম্য জীবনের সরলতা, আর সেই অন্তহীন নির্জন হাইওয়ের ভয়ানক অন্ধকার সবই আমার নিত্য সঙ্গী। আজ যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটা আজ থেকে ঠিক 1 বছর আগের। এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এমন এক আযাব যা আমার রূহ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। আজও সেই রাতের প্রতিটা মুহূর্ত আমার মনে দগদগে দাগের মতো রয়ে গেছে। একজন মালিকের মাল তুলে আমাকে যেতে হবে বালুচিস্তানের এক প্রত্যন্ত জায়গা বন্দর। জায়গাটা আমার নতুন না, এর আগে বহুবার এই পথে যাতায়াত করেছি, কিন্তু এবার কিছু একটা আলাদা ছিল। আমার পরিচিত বহু পুরনো ড্রাইভার যারা বহুবার এই পথের ধাক্কা খেয়েছে, তারা সবাই আমাকে বারবার সতর্ক করছিল, বন্দর অঞ্চলে ভালো কিছু নেই। রাত হলে ওই রাস্তায় অদেখা জীবজন্তুরা ঘোরে, সড়কের পাশে ছায়া মানুষের দেখা যায়, হাওয়ার ভিতর অচেনা আওয়াজ শোনা যায়। আমি সাধারণত এসব গল্প তেমন কিছু গুরুত্বই দেয়নি। ড্রাইভারদের নিঃসঙ্গ যাত্রা মাঝে মাঝে কল্পনাকে অনেক দূর নিয়ে যায়, কিন্তু এবার বিষয়টা ভিন্ন ছিল। ওদের চোখে ভয় ছিল, কথার মধ্যে ছিল অদ্ভুত এক গুরুত্ব দেওয়া, যেন সত্যি কোনো নিশ্চিত বিপদের খবর দিচ্ছে। একজন প্রবীণ ড্রাইভার, চাচা শের খান, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, বাবা জামিল, টাকা সব কিছু না, জান থাকলে তবেই তো জাহান। এই পথে রাতে চালাস না, বিশেষ করে আবহাওয়া খারাপ হলে। আমি টাকা ভালো পাচ্ছিলাম, ঘরেও কিছু দরকার পড়ে গিয়েছিল, সুতরাং আল্লাহর নাম নিয়ে সিদ্ধান্ত নিলাম যাই। আমি সবসময় সতর্ক চালক, ঝুঁকি নেই, যতটা না নিলে নয়। মনে মনে ভাবলাম আয়াতুল কুরসি পরেই চালাবো, কিছু হবে না। মাগরিবের সময় আমি হাফ চৌকি থেকে ট্রাক ছাড়লাম। মালের পরিমাণ বেশি না হলেও পথটা দীর্ঘ আর কঠিন। সঙ্গে কেউ নেই, আমার ক্লিনার ছুটিতে ছিল। একসময় চারদিকে অন্ধকার নেমে এলো। জানুয়ারি মাস, করাচিতে তেমন ঠান্ডা না হলেও বালুচিস্তানের সীমানায় ঢুকতেই হাড় পর্যন্ত কাঁপিয়ে দেওয়া ঠান্ডা শুরু। হাওয়া যেন ছুরির মতো কেটে যাচ্ছিল, তাই গরম কোট আর মোটা উলের শাল সঙ্গে নেওয়াটা কাজে লাগলো। শুরুতে পথ ভালোই কাটছিল, এদিক ওদিক ছোটখাটো বসতি, রাস্তার পাশের দোকান, হোটেল আর লোকজনের আড্ডা। আমি আমার পুরনো টেপ রেকর্ডারে গান শুনছিলাম, গুনগুন করতে করতে ট্রাক চালাচ্ছিলাম, কিন্তু 1.5 ঘন্টার মধ্যেই সব শেষ। অবসানের পর শুরু হলো বালুচিস্তানের আসল নির্জনতা। চারদিকে এমন অন্ধকার, মনে হচ্ছিল কেউ যেন আকাশ জোড়া কালো কালি ঢেলে দিয়েছে। হেডলাইট ছাড়া আর কিছুই দৃশ্যমান না, সামনের রাস্তাটুকুই শুধু আলোর বৃত্তে দেখা যাচ্ছে, তার বাইরে সবই ঘন অন্ধকারের সমুদ্র। আমি এসব দেখে অবাক হয়েছিলাম। রাস্তা অদ্ভুত রকমের নিস্তব্ধ আর জনমানব শূন্য ছিল। আমি তো সারা জীবন ট্রাক চালিয়েছি, হাজার হাজার মাইলের পথ আমি পেরিয়ে এসেছি, কিন্তু আজকের রাত আমাকে এক অজানা গভীর হাড় কাঁপানো ভয় অনুভব করাচ্ছিল। চারদিকে তীব্র ঠান্ডা আর বরফের মতো বাতাস বইছিল। সেই হাওয়ার সাঁই সাঁই শব্দ ট্রাকের কেবিনে এসে এমন অদ্ভুত এক শিউরে ওঠা পরিবেশ তৈরি করছিল যে বুকের ভেতর থেকে ভয় যেন গলা পর্যন্ত উঠে আসছিল। আরো একটু এগোতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল, যেন কোনো অদৃশ্য লস্কর একসাথে ঝাঁপিয়ে পড়েছে। এরপরই বাস পড়া শুরু করলো, বজ্রপাতের আলোর ঝলকানিতে এক মুহূর্তের জন্য। চারপাশের বরফ ঢাকা সাদা পাহাড়গুলো দেখা যাচ্ছিল। দূর থেকে মনে হচ্ছিল যেন
সাদা কাফন জড়ানো বিশাল বিশাল লাশগুলো দাঁড়িয়ে আছে। আমি এমন একটি হাইওয়ে ধরে এগোচ্ছিলাম যেখানে কোনো যানবাহনই চলছিল না। দূর দূরান্তে একটিও গাড়ির আলো নেই, না কোনো মানুষ, না কোনো দোকান, না কোনো ঘরবাড়ি। শুধু আমি, আমার ট্রাক আর সেই ভয়ানক নিঃশব্দ রাস্তা। রাত তখন সম্ভবত 2টা। 2 ঘন্টার মতো টানা চালাচ্ছিলাম। হঠাৎ আবহাওয়া আবার রূপ বদলালো। আগে হালকা ফোঁটা পড়ছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই যেন তুফানি বৃষ্টির রূপ নিল। বৃষ্টির বিশাল বিশাল ফোঁটা ট্রাকের ছাদে এমন শব্দে পড়ছিল, মনে হচ্ছিল কেউ ওপর থেকে পাথর ছুঁড়ে মারছে। এলাকাটা ছিল পাহাড়ি, আর এসব জায়গায় বিপজ্জনক বাঘ থাকে। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়া স্বাভাবিক ছিল, তাই আমি গতি খুব কমিয়ে দিলাম। এক পাশে ঊর্ধ্ব গগনচুম্বী কালো পাহাড়, আর অন্য পাশে ঘন ভয়ার্ত একটা বন। গাছগুলো এমনভাবে দুলছিল, মনে হচ্ছিল কেউ যেন শোক করছে। আমি যতই সামনে এগোচ্ছিলাম, বৃষ্টি ততই ভয়াবহ হয়ে উঠছিল। হঠাৎ আকাশ এমনভাবে গর্জে উঠল যে মনে হলো বুকের হাড় ভেঙে যাবে। জঙ্গলের দিকের এক পাশে বিশাল বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যেন হৃৎপিণ্ড গলা পর্যন্ত চলে এসেছে। স্টিয়ারিং ধরে হাত কাঁপতে শুরু করলো। বৃষ্টিতে ট্রাকের সামনের কাচ একদম ঝাপসা হয়ে যাচ্ছিল। ওয়াইপার চালিয়েও ঠিকভাবে দেখা যাচ্ছিল না। রাস্তার বাঁকগুলো এত ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল অল্প ভুল হলেই গাড়ি গড়িয়ে পড়বে নিচে। তখনই আমি ভাবলাম, এভাবে চালানো ঠিক হবে না, বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সিদ্ধান্ত নিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকব। বৃষ্টি একটু কমলে আবার বের হব। রাস্তা থেকে একটু সরে বনের পাশে একটা কাঁচা জায়গায় ট্রাক থামালাম। কেবিনের ভেতরে বসে বৃষ্টির ঝাপটা আর বাতাসের হাহাকার শুনছিলাম। মোবাইল বের করলাম, হয়তো কারো সঙ্গে কথা বলে সময় পার করতে পারবো, কিন্তু একটাও সিগন্যাল নেই। এলাকাটা পাহাড়ি, স্বাভাবিকভাবেই নেটওয়ার্ক থাকে না। হতাশ হয়ে মোবাইলটা অফ করে রেখে দিলাম। প্রায় আধা ঘন্টা কেটে গেছে। বাইরে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাচ্ছে। আমি চুপ করে নিজের চিন্তায় ডুবেছিলাম। ঘরের লোকেদের কথা ভাবছিলাম এই রাত আর কতক্ষণ। হঠাৎ ঠকঠক শব্দ। ড্রাইভার সাইডের দরজায় কেউ যেন জোরে জোরে ধাক্কা দিল। শব্দটা এত অপ্রত্যাশিত, এত তীব্র, এত অমানসিক। মনে হলো বুকের ভেতরকার হৃৎপিণ্ড যেন লাফিয়ে গলার কাছে চলে এলো। আমি এত চমকে উঠলাম যে শরীর শক্ত হয়ে গেল। মাথা কাজ করছিল না। এই ভয়ানক নির্জন জায়গায়, এই তুফানি রাতে কি হতে পারে? প্রথম যে চিন্তা মাথায় এলো, ডাকাত। শরীর ঠান্ডা হয়ে গেল। আমি একদম স্থির হয়ে বসে রইলাম। শ্বাস পর্যন্ত নিতে সাহস হচ্ছিল না। আমি দরজা খোলার সাহস পাইনি। প্রায় 1 মিনিটের নিস্তব্ধতার পর আবারও দরজায় কড়ার আঘাত হলো। এইবার আগের চেয়ে অনেক বেশি জোরে, যেমন কেউ দরজা ভাঙার চেষ্টা করছে। ভয়ে ভয়ে আমি নিজের সাহস জোগালাম এবং কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে আছো? বাইরের দিকে কোনো উত্তর আসছিল না, শুধু বৃষ্টি আর বাতাসের তাণ্ডব শোনা যাচ্ছিল। আমি আবার একটু বড় কণ্ঠে বললাম, কে আছো ভাই? কি হয়েছে? তবুও নিস্তব্ধতা। বৃষ্টি তীব্র হয়ে উঠেছে। আমার হৃদয় দম বন্ধ হয়ে উঠেছে এবং কপাল ভিজে গেছে প্যানিকের ঘাম দিয়ে। কিছুক্ষণ পর আবার দরজায় কড়ার আঘাত হলো। এইবার যেন হাহাকার আর তাড়াহুড়ো মিশে আছে। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। যা হবে দেখব, এই ভাবনা নিয়ে হাসপাতালের মতো ধীরে ধীরে দরজার লক খুলে সামান্য সরিয়ে বাইরে ঝুঁকলাম। যা দেখলাম তা আমাকে হতবাক করে দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে যা চোখে পড়ল তা যেন কোনো ভয়ঙ্কর স্বপ্নের অংশ।
বৃষ্টির তীব্র ঝাপটায় আমার সামনে দাঁড়িয়েছিল এক যুবতী, অসাধারণ সুন্দরী। সে পুরোপুরি সাদা পোশাক পরা। বৃষ্টিতে ভিজে সেই পোশাক তার শরীরের সঙ্গে লেগে আছে। একটি বড় সাদা চাদরও তার কাঁধে ঝুলছে, যা দিয়ে সে মুখের অর্ধেক ঢেকে রেখেছে। কিন্তু তার বড় বড় কালো চোখগুলো অন্ধকারে ঝলমল করছে। দেখে মনে হলো সে হয়তো অনেকক্ষণ ধরে এই ঝড়ের মধ্যে ঘুরছে। আমি যখন তাকে দেখলাম, ভয় কিছুটা কমে গিয়ে দয়া আর বিস্ময় নিয়ে জায়গা নিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? এত রাতে, এত তীব্র বৃষ্টিতে এই নির্জন জায়গায় কি করছো? প্রথমে সে চুপ, শুধু তার গভীর খালি খালি চোখ আমাকে দেখছিল। চুপচাপ থাকাটা অদ্ভুত, রহস্যময়। কিছুক্ষণ পর কম্পমান কণ্ঠে সে বলল, আমি এখান থেকে বন্দর নামক এলাকায় যাচ্ছি। গত 3 ঘন্টা ধরে গাড়ির অপেক্ষা করছি, কিন্তু কেউ এলো না। আপনি কি আমাকে সেখানে পৌঁছে দিতে পারবেন? বন্দর শুনে আমি হঠাৎ চমকে উঠলাম। চাচা শের খানের কথাগুলো আমার মনে ঝাঁপিয়ে এলো। ঠিক সেই জায়গা যেখানে আমাকে মাল পৌঁছাতে হবে। এক মুহূর্তের জন্য অজানা ভয়ের এক ঢেউ আমার অন্তর কেঁপে দিল, কিন্তু তার অসহায় অবস্থা দেখে হৃদয় নরম হয়ে গেল। আমি সম্মান জানিয়ে বললাম, বোন, বৃষ্টি তীব্র। আমি নিজেও থেমে বৃষ্টি কমার অপেক্ষা করছি। আপনি ট্রাকে উঠে বসুন, বৃষ্টি থামলেই আপনাকে গন্তব্যে পৌঁছে দেব। সে কিছু না বলে ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর ট্রাকে উঠে বসল। তার বসার সঙ্গে সঙ্গে কেবিনের পরিবেশ একেবারে পরিবর্তিত হয়ে গেল। এক অদ্ভুত, অবর্ণনীয় ঠান্ডা আর ভিজা আবহাওয়া আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। যদিও হিটার চালু ছিল, তবুও মনে হলো কেউ বরফের গুঁড়ো আমার কাছেই রেখে দিয়েছে। এই তীব্র ঠান্ডায়ও ঘাম ধরল, শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে উঠল। সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে, চাদরের মধ্যে নিজের হাতও ঢেকে রেখেছে। তার রহস্যময় নিঃশব্দতা আমাকে অস্থির করে তুলছে। আমি মনে মনে ভাবছি, হয়তো এটি কোনো বালুচি মেয়ে, এখানকার লোকেরা সংরক্ষিত লাজুক, তাই সে কথা বলছে না। এইভাবে নিজেকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু আমার মন বারবার একই প্রশ্ন করছে। যখন আমি এখানে এসে থেমেছিলাম, তখন তো চারপাশে দূর দূরান্তে কেউ ছিল না। তাহলে এই মেয়েটি হঠাৎ কোথায় থেকে দেখা দিল? যাই হোক, যেমন বলে যে বিপদ বা সমস্যার ঠিকানা আমাদের নিয়তির মধ্যে লেখা থাকে, তা কোনো না কোনোভাবেই আসে। 15 থেকে 20 মিনিটের দীর্ঘ চাপা নিস্তব্ধতার পর আমার ধৈর্য ভেঙে গেল। ভয় আরো বাড়তে লাগলো। আত্মবিশ্বাস জোগানোর জন্য আমি সিদ্ধান্ত নিলাম, পরিস্থিতি হালকা করতে তার সঙ্গে কথা বলবো। আমি জিজ্ঞেস করলাম, বোন, আপনি বন্দরে কোথায় থাকেন? আপনার পরিবার নিশ্চয়ই চিন্তিত হবে। সে আমাকে না দেখে শুধু বাইরে অন্ধকারে তাকিয়ে বলল, আমার স্বামী হয়তো অপেক্ষা করছে। আমি আরো জানতে চাইলাম, ঠিক আছে, তিনি কি কাজ করেন? সে এক মুহূর্ত থেমে তারপর বলল, আমার স্বামী কবরস্থানে কাজ করে। শুনে আমার গলার মধ্যে যেন কাটা এসে লাগলো। ভয়ে আমি জিজ্ঞেস করলাম, কি, কবরস্থানে কি কাজ করে? এবার সে হেসে উঠল। তার হাসি সাধারণ হাসি নয়, এটি ছিল ঠান্ডা, খোলসেন এবং মৃতের মতো হাসি, যা রাতের পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। আমার রাগ হলো, এই পরিস্থিতিতে হাসির কি দরকার? কিন্তু তারপর সে নিজেই বলল, সে কবর ঠিক করে। এটি শুনে আমি চুপ হয়ে গেলাম। ভেবেছিলাম হয়তো মাটি খুঁড়ে বা কবরের পাথর বসানোর কাজ। আমি আরো কথা বলার প্রয়োজন অনুভব করিনি। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। বৃষ্টি প্রায় থেমে গেছে, শুধু হালকা ফোঁটা পড়ছে।
আমি আল্লাহর নাম নিয়ে ট্রাক চালু করার চেষ্টা করলাম, কিন্তু ট্রাক শুরুই হলো না। একবার, দুইবার, বহুবার চাবি ঘোরালেও কোনো শব্দ নেই। ট্রাক যেন পুরো জমাট হয়ে গেছে। পরে আমি ট্রাক থেকে নামলাম, বনেট খুলে ইঞ্জিন পরীক্ষা করলাম, হালকা কিছু তার সরালাম, ব্যাটারি টার্মিনাল পরিষ্কার করলাম। কোনো বড় ত্রুটি দেখা গেল না। আবার ট্রাকে বসে চাবি ঘোরালাম। এইবার ট্রাক এক ঝটকায় চালু হলো। শ্বাস ফেলে ধন্যবাদ দিলাম, কিন্তু বিস্ময় হলো যখন ট্রাক গিয়ারে দিলাম। মনে হলো ট্রাক অসাধারণ ভারী হয়ে গেছে। মনে হচ্ছিল যেন এতে কয়েক টন অতিরিক্ত ওজন লাগা হয়েছে। আমি প্যাডেলে চাপ দিলাম, কিন্তু ট্রাক যেন ধীরে ধীরে কষ্টে কষ্টে চলছে। যদিও ট্রাকে মাল তেমন ভারী ছিল না। ফিরোয়ের ধীর গতি আমাকে বিভ্রান্ত করছে। আমি চোখে চোখে মেয়েটির দিকে তাকালাম। সে পুরোপুরি চুপ, এক জায়গায় বসে আছে মূর্তির মতো। এটি আমাকে আর অস্থির করছে। ভয় ক্রমশ বাড়ছে। আমি চুপচাপ থাকলাম, শুধু ট্রাক চালালাম। রাস্তা দীর্ঘ হচ্ছে। চারিদিকে লম্বা ঘন বন, ঘন অন্ধকার এবং গা ছমছমে নিস্তব্ধতা। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল আমি একা নই, কেউ আমার সঙ্গে আছে। ঠিক সেই সময় আমার কাঁধে হঠাৎ এক অদ্ভুত ভার অনুভব হলো। মনে হলো যেমন আমি কোনো অতি ভারী জিনিস কাঁধে বহন করছি। কাঁধের সঙ্গে সঙ্গে পুরো শরীরও ভারী হয়ে যাচ্ছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। এবার আমার জন্য ট্রাক চালানো খুবই কঠিন হয়ে গেছে। স্টিয়ারিং ঘোরানো কষ্টকর। না জানি কি হলো, এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর অস্বস্তি আমার ভিতর জড়িয়ে ধরেছে। হঠাৎ মাথাও ভারী হয়ে উঠল। আমি সেই যন্ত্রণায় ট্রাক চালিয়ে চলেছি। প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল। তারপর সে আমাকে একটি নিঃসঙ্গ মোড়ে থামতে বলল। সে বলল, আপনি আমাকে এখানেই নামিয়ে দিন। আমি সঙ্গে সঙ্গে ট্রাক থামালাম। বাইরেও তাকালাম। যেখানে সে নামছে সেই জায়গা অদ্ভুত নিঃসঙ্গ, নিস্তব্ধতা। একটি বিপজ্জনক মোড়। কোথাও মানুষ নেই, ঘর নেই, আলো নেই। ভালো করে তাকালাম। দূরে একটি পানির খাল বইছে, চারপাশে ঘাস ঝোপ, আর অন্যদিকে বড় বড় কালো পাহাড়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এখানে তো কিছুই নেই, আপনি কোথায় যাচ্ছেন? সে বলল, আমি আগের দিকে চলে যাব। মনে মনে আমি চিন্তায় ও ভয়ে ভেঙে গেলাম। রাত, খারাপ আবহাওয়া, তরুণী, এই নিঃসঙ্গ বন, কিছুই বোঝা যাচ্ছিল না। সে ট্রাক থেকে নামতে লাগলো। যখন তার পা মাটিতে পড়ল, হঠাৎ ছনছন শব্দ এলো। আমি লক্ষ্য করলাম শব্দটি অন্য কোথাও থেকে নয়, তার পা থেকে আসছে। তার পায়ে ছিল পাজা। আমি আরো বিস্মিত হলাম, কারণ সে ট্রাকে ওঠার সময় এমন কোনো শব্দ হয়নি। সে হঠাৎ ট্রাক থেকে নেমে গেল। বিশ্বাস করবেন কিনা জানি না, সে যখন নামলো আমার ট্রাক এক ঝটকায় উপরে উঠে সম্পূর্ণ হালকা হয়ে গেল। মনে হলো ট্রাক থেকে সত্যি অনেক টন ওজন নেমে গেছে। আমি অবাক হলেও নিজেকে বললাম, এটি হয়তো আমার কল্পনা। মেয়েটি নামলো এবং সামনে চলে গেল। আমি ট্রাক চালু রেখে কিছুটা থেমে তাকে দেখছি। চাইছিলাম দেখব এই নিঃসঙ্গ জায়গায় সে কোথায় যাবে। সে ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোতে লাগলো। আমি বিস্মিত চোখে পুরো দৃশ্য দেখছি। হঠাৎ যে পানির খাল সামনে ছিল, মেয়েটি সরাসরি খালের মধ্যে প্রবেশ করল। আমি হতভম্ব হয়ে ট্রাকে বসে সব দেখছিলাম। চাইলাম ডাক দেই, কিন্তু ভয় ও আতঙ্কে মুখ থেকে শব্দ বের হলো না। এত তীব্র ঠান্ডায় মেয়েটি পানি দিয়ে হাঁটছে। মনে হচ্ছিল এই মেয়ে কি পাগল? এত ঠান্ডায় কে পানিতে যায়? আমি দেখছি সে খালের গভীরে নেমে গেল
এবং সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। আমার তো ভয়ে ধরফর শুরু হলো। আমি ভেবেছিলাম পানি বেশি হয়ে হয়তো সে ডুবে গেছে, কিন্তু আমি ভুল বুঝেছিলাম। যেমনই সে অদৃশ্য হলো, আমার কানেই সেই ঠান্ডা খোলসীন হাসি শোনা দিতে লাগলো। এবার আরো ভয়ঙ্কর জোরে। আমি দ্রুত ট্রাক চালালাম এবং তীব্র গতিতে এগোতে শুরু করলাম। আমি এখনো এই আঘাত থেকে বের হয়নি। তখন হঠাৎ তীব্র ক্ষুধার অনুভূতি হলো। দিনভর কিছু খাইনি। চাইলাম কোথাও মানুষ দেখতে পাই, কোনো ঢাবা যেখানে থেমে খেতে পারি। গরম চা খাই, মাথার ব্যথা ও ভয় কিছুটা কমে। কিছু দূরে একটি ধাবা দেখা গেল। আমি ট্রাক থামালাম এবং নিচে নামলাম। আমি ধাবার মালিককে ওয়াশরুমের দিকে জিজ্ঞেস করলাম। সে ধাবার পেছনের দিকে ইশারা করলো। ওখানে প্রচুর অন্ধকার। একদিকে 3টি ছোট ওয়াশরুম, মধ্যম একটি মাত্র লাইট জ্বলছে। আমি একটি ওয়াশরুমে ঢুকলাম। হঠাৎ পাশের ওয়াশরুম থেকে কিছু আওয়াজ এলো। মনে হলো কেউ কিছু কথা বলছে। লাইট নিভে গেল। হঠাৎ অন্ধকারে ছেয়ে গেল। লাইট নিভার সাথে সাথে সেই আওয়াজ আরো জোরে হলো। এবার সেটা মনে হচ্ছিল আরো গর্জন বা ঘেঁষাঘেঁষি আওয়াজ। ভয় আমাকে জড়িয়ে ধরল। দেয়ালের কাছে কান লাগিয়ে শুনলাম। মনে হলো কেউ কান্না করছে। আমি খুব ভয় পেয়েছিলাম। এত রাতে এই অংশে কোনো এক নারীর শব্দ শুনতে পাচ্ছিলাম। সাহস করে আমি দরজা খুলে বাইরে তাকালাম। কেউ ছিল না। দুই পাশে ওয়াশরুম, খালি ও নিঃসঙ্গ, নিস্তব্ধতা। কিন্তু আমি স্পষ্ট শুনেছি, তাই ভয় আরো বাড়ল। আমি দ্রুত হাত ধুয়ে ফিরে আসলাম। কুর্সিতে বসে খাবার খেলাম, চা খেলাম, কিন্তু মন বারবার ওই মেয়েটি ও সেই আওয়াজের দিকে যাচ্ছিল। ট্রাকের ওজন ভারী হওয়া, মেয়েটির পানিতে অদৃশ্য হওয়া, সবকিছু ভাবতে ভাবতে আমি অসহায়। খাবার শেষে চা খেয়ে আবার ট্রাকে উঠলাম। ট্রাক চালু করে রাস্তার দিকে ঢুকলাম। কিছু দূর এগোতেই আমি যা দেখলাম, রক্ত জমে গেল। রাস্তা ঠিক মাঝখানে ওই মেয়েটি দাঁড়িয়ে। সে আমাকে ট্রাক থামানোর ইশারা করছে, কিন্তু এবার তার রূপ পুরো ভিন্ন ও ভয়ঙ্কর। সাদা কাপড় এখন ময়লা ও ফাটা। দীর্ঘ কালো চুল বাতাসে এমন লাফাচ্ছে যেন শত শত সাপ ফু দিচ্ছে। তার মুখ মানুষের নয়, চোখ গর্তে ডুবে গেছে। এক অদ্ভুত অশুভ উজ্জ্বলতা। চোখের নিচের ত্বক শুষ্ক ও ফিকে। ঠান্ডা হাসি তার ঠোঁটে, যা যে কাউকে ভয় ও আতঙ্কে স্তব্ধ করার জন্য যথেষ্ট। সে ট্রাকের ঠিক সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে এমন হয়ে গেলাম, শ্বাস বন্ধ, শরীর প্যারালাইজড। স্টিয়ারিং হাতে জমে গেল। তার শূন্য ঠান্ডা হাসি যেন আমার কান ভর্তি চিরচ্ছেদ করল। হাসি ভেসে আসছে গভীর খাত থেকে, শতাব্দীর যন্ত্রণা ও ঘৃণা ভরা। হঠাৎ মনে হলো বিজলি পড়ল আমার ওপর। আমি সর্বশক্তি দিয়ে হর্ন বাজালাম, অ্যাক্সিলেটরে পা দিলাম। চিন্তা করলাম ট্রাক তার ওপর চালাবো, কিন্তু ট্রাক এগোতেই সেই অবিশ্বাস্য দ্রুত গতিতে রাস্তার ধারে চলে গেল। আমি ট্রাককে দ্রুত চালিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করলাম, কিন্তু তার হাসি আমার পেছনেই। সে ট্রাকের সাথে দৌড়াচ্ছে, গতি অমানবীয়। আমি পাশের দিকে শিশিতে তাকালাম। সে সমান গতিতে এগোচ্ছে, চুল বাতাসে উড়ছে, চোখ সোজা আমার দিকে। আমার হৃদয় এত দ্রুত ধুকছে মনে হচ্ছিল কি করব ভেবে উঠতে পারছিলাম না। আমি চোখ বন্ধ করে জোরে জোরে আয়াতুল কুরসি ও 4 কোল সূরা পড়া শুরু করলাম। জিহ্বা কাঁপছে, মন ভয় ও আতঙ্কে জমে গেছে। আমি কথা বলতে চাইছিলাম, কিন্তু শব্দ ভেঙে যাচ্ছিল। তবুও পড়তে থাকলাম। তার হাসির আওয়াজ আমার কান জুড়ে বাজছিল। মনে হচ্ছিল সে আমার ট্রাকের কেবিনের ভিতর বসে হাসছে। আমার উপর এমন ভয়ঙ্কর আতঙ্কের ঢেউ আসতে পড়ল যে আমার চোখের সামনে অন্ধকার ঢেকে গেল। আমি শুধু ট্রাক চালাচ্ছিলাম, জানতাম না কোথায় যাচ্ছি।
শুধু সেই অদ্ভুত সত্তা থেকে দূরে যেতে চাইছিলাম। কিছুক্ষণ পরে দূরে কিছু আলো দেখা দিল, সম্ভবত কোনো ছোট্ট গ্রাম বা চেকপোস্ট। ট্রাক যখন সেই আলোর কাছে পৌঁছালো, তার হাসি ধীরে ধীরে কমে গেল এবং শেষ পর্যন্ত নিস্তব্ধ হলো। আমি ভয়ে ভয়ে কাছে তাকালাম, সে সেখানে নেই। কোনোভাবে আমি কাঁপতে কাঁপতে আমার গন্তব্য বন্দরে পৌঁছালাম। ট্রাক থামিয়ে যখন নামার চেষ্টা করলাম, আমার পায়ে আর কোনো শক্তি ছিল না। আমি স্টিয়ারিংয়ে মাথা রেখে ফুটফুট করে কেঁদে উঠলাম। ওইখানকার শ্রমিকরা আমার অবস্থা দেখে দৌড়ে এলো। আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না, শুধু ভাঙা ভাঙা শব্দ বের হচ্ছিল। তারা আমাকে পানি দিল, সান্ত্বনা দিল। তারপর আমি পুরো ঘটনায় একজন পুরনো বন্ধুকে বললাম, যিনি সেখানে কাজ করতেন। আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তীব্র জ্বর ধরল। মনে হচ্ছিল যেন সবসময় কেউ আমার চারপাশে আছে। রাতের বেলা ঘুম আসতো না, ভয়ঙ্কর স্বপ্ন আসতো, যেখানে সেই ডানকোনা মেয়েটি আমাকে ধরতে চায়। বন্ধু আমার অবস্থা দেখে আমাকে কাছের হাসপাতালে ভর্তি করালো। ডাক্তাররা বলল আমি তীব্র মানসিক শোকে ভুগছি, আমার স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে প্রবাহিত হয়েছে। বন্ধু আমার বড় ভাইকে করাচি ফোন করে খবর দিল। ভাই খবর পেয়ে করাচি থেকে তৎক্ষণাৎ বন্দরে পৌঁছে গেলেন। আমার অবস্থা দেখে তিনিও দুশ্চিন্তায় পড়লেন। আমি হাড় কাটা এক খাঁচার মতো হয়ে গিয়েছিলাম, চোখ গহ্বরের ভিতরে, মুখে এক নিয়ন্ত্রণহীন আতঙ্ক। ভাই আমাকে নিয়ে করাচি ফিরলেন, কিন্তু করাচিতেও অবস্থা ভালো হলো না। ডাক্তারি ওষুধ কার্যকর হলো না। রাতের বেলা আমি চিৎকার করে জেগে উঠতাম। প্রতিটি সাদা কাপড় পরা নারী দেখলে ভয় লাগত। শেষে পরিবারের সবাই আমাকে রুহানি চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিল। আমি একজন মহান এবং নেক আলেমের কাছে নিয়ে যাওয়া হলো আমাকে। আমার ওপর দম করা হলো, কিছু ওজিফা দিয়েছেন, একটি তাবিজ গোলা পড়তে বললেন। মাসব্যাপী ধারাবাহিক চিকিৎসা এবং দোয়া শেষে ধীরে ধীরে আমার অবস্থা উন্নত হতে শুরু করলো। ওই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার রুহ থেকে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করলো। তবু সেই রাত, সেই ভয়ঙ্কর মেয়ে, তার ঠান্ডা হাসি এবং ভয়ঙ্কর চেহারা আজও আমার চোখের সামনে ঘুরে আসে। আমি শিখেছি কিছু জায়গা এবং ঘটনা এড়ানোই ভালো। পয়সা বা প্রয়োজন কিছুই জীবনের চেয়ে বড় নয়। ওই ভয় মানুষকে ভেতর থেকে খালি করে দেয়, ওনাকে জীবন্ত মৃত্যুর মতো করে দেয়। আমার সাথেও ঠিক তাই ঘটেছিল। আজও যখন আমি সন্ধ্যায় শুনশান রাস্তা দিয়ে যাই, আমার হৃদয় কাঁপে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে সব অজানা ও অদেখা বিপদ থেকে রক্ষা করেন। সলিসিটার সেই ছিল আজকের একটি মাত্র ঘটনা, এবং অসংখ্য ধন্যবাদ জামিল ভাইকে তার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি লাইক না করলে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন অন করে দেবেন, এতে করে আপনি নতুন ঘটনার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।